জীবনে সচ্ছলভাবে কিংবা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? আমাদের যারা মধ্যবিত্ত ঘরেরই আছি তাদের কথাই বলি না কেন, হয়তো দরকার না, হয়তো না, দরকার অবশ্যই খাদ্য, জামা কাপড় আর মাথা গোঁজা ঠাঁইয়ের। ওই যে কথায় বলে জীবনে বেঁচে থাকার জন্য তিনটি জিনিস কিন্তু অপরিহার্য: খাদ্য, বস্ত্র, বাসস্থান। সে কথাই বলতে চাইছি। আর সর্বোপরি আমাদের বেঁচে থাকার, আমাদের সুস্থ থাকার মূল ওষুধ হচ্ছে মানসিক শান্তি। এই মানসিক শান্তিটা না, যদি বড় বড় অট্টালিকাও হয় সেখানেও হয়তো থাকে না। আবার দেখা যাচ্ছে যার কুঁড়ে ঘর, যার কুটির, তার মধ্যেও কিন্তু মানসিক শান্তি আছে। হয়তো সে একবেলা না খেয়েও থাকতে পারে, হয়তো তার টাকা পয়সার পরিমাণ কমও থাকতে পারে। দাঁড়াও, আরও কত গল্প হবে তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয়টা তো দেবো, তাই না বলো? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে যখন ব্লগটি শুরু করি, ঘড়ির কাঁটায় 7টা পার করে গেছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর আমার বাবার বাড়ির টিনের ঘর থেকে ব্লগটা কিন্তু শুরু করছি। অন্যান্য দিনের মতো পাকা ঘরে কিন্তু নয়। কেন বলো তো? এত বিশ্রী গরম, যার জন্য পাকা ঘরে শোয়াই যায় না। দিনের বেলা তো পাকা ঘরটা ঠান্ডাই থাকে, তবে রাত্রিবেলা আগুনের গোলার মতো গরম হয়ে যায়। আর আমাদের যে টিনের ঘরটা দেখছো, সেটা রাত্রিবেলা যে কতটা পরিমাণ ঠান্ডা হয় সেটা আর বলে বোঝানো যাবে না। হ্যাঁ, সেটা তোমাদের দেখাতে পারি, তবে আমার শ্বশুর বাড়ির যে টিনের ঘরটা আছে সেটাতে এখনও পর্যন্ত 2টো কম্বল আমরা কিন্তু গায়ে দিয়ে শুই। একটা হচ্ছে ওই 100 টাকার পাতলা কম্বল, আর একটা হচ্ছে তার থেকে একটু মোটা কম্বল। কেউ বিশ্বাস করো না, না একদিনকে দেখাবো, দাঁড়াও। যাই হোক, সকালবেলার বাসি কাজকর্ম কিছুই ছিল না। উঠে বিছানাটাকে গুছিয়ে ব্রাশ করে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর ছেলের জন্য গেছিলাম একটু শাক তুলতে। অনেক দিন হলো ছেলেটাকে শাকের কিছু একটা খাওয়ানো হয়নি। হয়তো সেটা শাকের তরকারি হতে পারে, হয়তো আবার খিচুড়ির মধ্যে দিয়ে শাক রান্না করে দিতে পারি, এই সমস্ত কিছুই। ওদিকে মাসির বাড়িতে দেখলাম বেশ ছোট্ট ছোট লাল শাক হয়েছে, সেটাকেই তুলে নিতে গেছিলাম। আর লাল শাক তোলার সময় কি হয়েছিল জানো? একটা সাপ ওই লাল শাকের ভুঁইয়ের ভেতরে ঢুকে গেছিলো। তো বড্ড ভয় লাগছিল। একটু ঝুড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যে শাকটাকে যদি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, যদি সাপ থাকে তার মধ্যে হয়তো বেরিয়েও যেতে পারে। তো দেখলাম সাপ তো বেরোলো না। ভয়ে ভয়ে বেশি শাক আর তুলতে পারিনি, ওই অল্প স্বল্প শাক তুলে নিয়েই চলে এসেছি। ওদিক থেকে সোনার জন্য খাবারটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে সোনাকে খাওয়াবো হচ্ছে খিচুড়ি, তবে সেটাতে দিয়েছি পেঁপে। তোমরা দেখেছো না গাছ থেকে পেঁপে পাড়তে? এটাই তো হচ্ছে গ্রামের বৈশিষ্ট্য। যখন যেটা হাতের কাছে পাবো, একদম টাটকা সবজি গাছ থেকে ছিঁড়ে আনতে পারবো। তো যাই হোক, ওই তো মুসুরির ডাল, একটু পেঁপে আর আলু আর লাল শাক দিয়ে সোনার জন্য খিচুড়িটা বসিয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছি যে ঘরটাতে বিছানা গোছালাম, সেই ঘরটা একটু অগোছালো হয়েছিল, ধুলো পড়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সেই জন্য এগুলোকে ধুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে বাবার বাড়ি আসার পর এই সমস্ত কাজগুলো দায়িত্বের সাথে আর কর্তব্যের সাথে আমি কিন্তু করে থাকি। বেশ অনেক দিন আগে এসেছিলাম, তখনও পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি। আর আজ 1 দিন 2 দিনের জন্য এসেছি, তাও পরিষ্কার পরিচ্ছন্ন করতেই বসেছি। তবে কি জানো তো, আমার ওই সযত্নে লালিত পালিত করবো ভেবেছিলাম মানি প্ল্যান্টকে, সেই মানি প্ল্যান্টগুলো মরে গেছে। কিছু মানি প্ল্যান্ট একটু বেঁচে আছে, জানি না কেন এত গরমে কি ওরা নষ্ট হয়ে গেল। কেউ জানলে একটু প্লিজ জানিও। আর তারপর দেখো, ওদিক থেকে ওই তক্তাটা তো গুছিয়ে নিয়েছি। আর তারপর এসেছি ওই যে বিছানাটা গোছালাম, দেখলে তার সাইডেও 3টে তক্তা আছে পরপর তাক করা, সেই তক্তাগুলোকে গোছাতে। আর এগুলোতে বহু পরিমাণে ধুলো জমেছিল জানো তো। তো এগুলোকেও দেখলাম একচোটে পরিষ্কার করেই ফেলি। ও ভালো কথা, জানো তো আজকে কোথা থেকে ভয়েস ওভার দিচ্ছি? ভিডিওটা আমার বাবার বাড়ি থেকেই করা ছিল, তবে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আমার শ্বশুরবাড়ি বসে। আর তোমরা শুনতে পাচ্ছ আশেপাশে নানান রকম কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে। যাই হোক, এই পাখিটাকে হয়তো কারো শুনতে অসুবিধে হবে, আবার হয়তো কারো শুনতে ভালো লাগবে। তোমাদের যাদের যেরকম লাগবে সে কিন্তু সেরকমভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করো। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে তক্তাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে সমস্ত কৌটো কাউটা প্রচণ্ড ধুলো পড়েছিল, এগুলোকে একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়েছি। আর তারপর সাজিয়ে গুছিয়ে রাখছি।
আমার মতে না একটা কথা বলে, আমার মতে বলে কি, ঘর বাড়ি যেমনই হোক, তুমি যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রাখতে পারো, তবে ভাঙা ঘরটাকেও তুমি স্বর্গে পরিণত করবে। আর যতই তোমার কাছে অট্টালিকা থাকুক না কেন, দামি দামি জিনিসপত্র থাকুক না কেন, সেগুলো যদি যত্ন করতে না পারো, সেগুলো যদি ভালোবাসা দিয়ে গুছিয়ে গাছিয়ে না রাখতে পারো, তাদের যদি খেয়াল না রাখতে পারো, তাহলে কী লাভ ওরকম দামি দামি অট্টালিকা থেকে, দামি দামি জিনিসপত্র থেকে। তো যাই হোক, চলো। আর আমরা এই যে ঘর ঘর করে গলা শুকোচ্ছি, আসলে একটা ঘর আমাদেরকে কতটা আশ্রয় দেবে গো। যে ঘরটায় আমরা থাকবো, যে মানুষগুলোর সাথে আমরা থাকবো, সেই বাড়িটার মানুষগুলোই যদি আমাদের আপন করে নিতে না পারে, কিংবা সেই মানুষগুলোর সাথে যদি আমরা মিলিয়ে মিশিয়ে না চলতে পারি, তো চলো, আসল কথা হচ্ছে দুদিকের বা দ্বিপাক্ষিক মানুষের আসল বোঝাপড়া, ভালোবাসাতেই কিন্তু একটা ঘর সুখের হয়, একটা সংসার বেশ সুখী সংসারে পরিণত হয়। তবে সেই সংসারটা যে সবসময় অট্টালিকা হতে হবে, ঘর বাড়ি ভালো হতে হবে, তা কিন্তু নয়। টিনের ঘরে কিংবা ভাঙা ঘরেও কিন্তু ভালোবাসার সাথে মানিয়ে নেওয়া যায়। আর এই ভালোবাসার সাথে মানিয়ে নিলে কি হয়, একটা মানসিক শান্তি মেলে। সেখানে টাকা পয়সা তোমার কোনো মূল্যই রাখবে না। আর যদি আমি একবেলা নাও খেতে পারি, আমার মানসিক শান্তির দ্বারা আমার সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। যাই হোক, এ পর্যায়ে জ্ঞানের কথা অনেক হয়েছে। সকালবেলার থেকে টুকিটাকি ছোট্টখাটো কাজকর্মগুলো করে স্নান করে সোজা চলে এলাম মাসির বাড়ি। আজকে ছিল মাসির মেয়ের জন্মদিন। তো প্রথমেই তোমাদেরকে দেখালাম যে টেবিলটা কি দারুণ করে সাজিয়েছিল। আমি ভাবছি কত ধৈর্য আছে এদের, এই সমস্ত কাজগুলো এত নিখুঁতভাবে করেছে। পান পাতা, পাকুড় পাতা আর হচ্ছে গাঁদা ফুল, এই তিনটে দিয়ে যা সুন্দর টেবিলটাকে ডেকোরেশন করেছে না, খুব সুন্দর লাগছিল দেখতে, জানো তো। আর তার সাথে জন্মদিনের খাবার তো ভ্যারাইটি রকমের ছিল, সেটা তো তোমরা দেখেই নিলে। এই মুহূর্তে এটা হচ্ছে আমার মাসি হচ্ছে আশীর্বাদ করলো আর দিল হচ্ছে আংটি। এই আংটিটা অনেকদিন আগে আমি গিয়ে কিনে এনেছিলাম তেহট্ট থেকে, তো সেটাই ওরা ইউজ করেনি। ওদের প্ল্যান ছিল জন্মদিনের দিন থেকেই আংটিটা ওরা পরবে। তো যাই হোক, এ পর্যায়ে আমিও চলে এলাম একটু আশীর্বাদ করতে। তবে এখানে বেশ হাসাহাসি আর কি মারামারি হচ্ছিল, জানো তো। তো যাকগে, এ পর্যায়ে একটা কাজ করে নিয়েছি। ওখানে যতগুলো মিষ্টি সাজানো ছিল, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের মিষ্টি ছিল কালো মিষ্টি। আমি জানতাম যে ও মিষ্টি খেতে চাইবে না, তবুও বললাম একটুখানি নে, যাতে ওর মিষ্টিটা মুখে নেওয়ার শুধু নয়, ওই কালো মিষ্টিটা আমি খেয়ে নিতে পারি। যাই হোক, জন্মদিন বলো কিংবা কোনো ছোটোখাটো অনুষ্ঠান, এরকম ছোট ছোট আড্ডা ইয়ার্কি বেশ ভালো লাগে, বেশ মজা লাগে, তাই না? ওদিক থেকে কেক কাটার পর্ব শেষ করে সোজা চলে এলাম বাড়ি। এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা সোনাকে একটু খেতে দিয়ে দিয়েছি হালকা পাতলা করে দুধ পিডিয়াশিওর দিয়ে, আর তার সাথে 4টে বিস্কুট। আর তোমরা তো সবাই জানো যে আমার সোনা বিকেলবেলায় এই পাতলা খাবারই খায়। তো যাই হোক, চলো, এখন হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধে, আর এখন হচ্ছে কেক কাটার টাইম। এ পর্যায়ে আগের মতো নাইটি পরে নয় গো, বেশ একটু সেজে গুজে সোজা চলে এসে বার্থডে সেলিব্রেট করতে। তো চলো, এ পর্যায়ে একটা কথা বলি, যেটা কিন্তু অনেক দিন ধরে বলি না। আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমরা এবার দেখো যে জন্মদিনের ডেকোরেশনটা কেমন ছিল। বেলুনগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। তবে বেলুন আর বার্থডে গার্লকে দেখানোর অজুহাতে বেশ নিজেও একটু ক্যামেরার সামনে পোচ মেরে নিলাম আর কি। আর এই তো দেখো, কেক কাটা কিন্তু শুরুও হয়ে গেছে। আর সাথে রয়েছে ছোট্ট দুটো সোনা, আমার ছেলেটাও রয়েছে। কেউ কি বুঝি যে জন্মদিনের অজুহাতে এক একটা বছর আমাদের জীবন থেকে যেন কমে যাচ্ছে, আর সেই জিনিসটাকেই আমরা কিন্তু বেশ সেলিব্রেট করছি। জীবনের খাতা থেকে এক একটা বছর যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কারোর মাথায় নেই, তাই না? একটু ভাবনা চিন্তা করে দেখো। যাই হোক, চলো, এ পর্যায়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।